মাইকেল স্কোফিল্ডের পারফেক্ট প্ল্যানের মাধ্যমে ফক্স রিভার স্টেট পেনিটেনশিয়ারি জেলের সর্বোচ্চ সিকিউরিটি ভেঙে পালিয়ে যায় মাইকেল সহ মোট ৮ জন কয়েদি। কিন্তু জেল থেকে পালাতে পারলেও তাদের ধরতে অ্যাক্টিভ হয়ে যায় সবগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার উপর আবার পলাতক কয়েদিদের ভেতরে থাকা লিঙ্কন প্রেসিডেন্টের ভাইয়ের মিথ্যা খুনের দায়ে ফেঁসে আছে। এদের ধরতে নিয়োগ দেওয়া হয় সেরা গোয়েন্দাদের। শেষ পর্যন্ত কি পরিণতি অপেক্ষা করছে তাদের ভাগ্যে? তারা কি পালিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, নাকি আবারও ধরা পড়ে বাকিটা জীবন আয়নাঘরে কাটাতে হবে? তাছাড়া লিঙ্কনই বা কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি আপনাদের বহুল প্রতীক্ষিত প্রিজন ব্রেক সিজন 2 এর এক্সপ্লেনেশন। অনেক প্ল্যান এবং প্রচেষ্টার পরে রিভার স্টেট পেনিটেনশিয়ারি থেকে মাইকেল নিজের ভাই লিঙ্কন সহ আরও 7 জনকে নিয়ে পালিয়ে যায়। পাগল হেইয়ার একটা সাইকেল ম্যানেজ করে নিজের মতো পথ খুঁজে নেয়। ডেভিড টুইনার একটা গাড়ির পেছনে লুকিয়ে পালিয়ে যায়। পালানোর পথে টি-ব্যাগের সাথে ঝামেলা হওয়ায় জন তার হাত কেটে দেয়। এরপরে মাইকেল বাকি 4 জনকে নিয়ে গোস পার্ক এয়ারস্ট্রিপের রানওয়েতে চলে আসে। সেখানে তাদের উদ্ধারের জন্য জনের একটা বিমান অপেক্ষা করছিল, কিন্তু মাইকেলদের ধাওয়া করে সেখানে পুলিশেরাও এসে যাওয়ায় তাদের উদ্ধার না করেই পাইলট বিমান নিয়ে পালিয়ে যায়। ফলে পুলিশ তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তবুও হাল না ছেড়ে তারা বাঁচার জন্য জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। জঙ্গলের অপর পাশে এই সময়ে একটা ট্রেন যাচ্ছিল। তারা দ্রুত ট্রেনের অন্য পাশে চলে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। যদিও ক্যাপ্টেন বেলিক মাইকেলের উপরে গুলি চালায়, তবে মাইকেল বেঁচে যায়। মাঝখানে চলন্ত ট্রেন থাকায় পুলিশ আর তাদের নাগাল পায় না। ফলে তারা সাময়িকভাবে কিছুটা সেফ জায়গায় চলে যায়। এদিকে একজন তুখোড় এবং বেস্ট এফবিআই এজেন্ট আলেকজান্ডার মাহনকে তাদের ধরার জন্য দায়িত্ব দেওয়া হয়। মাহন এই 8 জনের ব্যাপারে ডিটেলস জেনে নেবার পরে প্রেসের সামনে আসে। সে মিডিয়ার কাছে এই 8 জনের চেহারা সহ ডিটেলস পাবলিশ করে দেয় এবং মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ঘোষণা করে। অন্যদিকে মাইকেল, লিঙ্কন, ফার্নান্দো, জন এবং বেঞ্জামিন সিদ্ধান্ত নেয় তারা এবার ইউটাতে যাবে, কারণ জেল থেকে পালানোর আগ মুহূর্তে মৃত্যুর সময় ডিবি কুপার তাদের ইউটার অ্যাড্রেস দিয়ে জানিয়েছিল। ইউটায় টোয়েলে ডাবল কে রেঞ্জের মেঝেতে সে $5 মিলিয়ন পুঁতে রেখেছে। এই মুহূর্তে তাদের সার্ভাইভ করতে হলে এই টাকাটা উদ্ধার করে আনা জরুরি। এই টাকা নিয়ে মাইকেল আর লিঙ্কন মেক্সিকোতে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করার প্ল্যান করে। এদিকে টি-ব্যাগ তার কাটা হাত নিয়ে পালাতে পালাতে এক দম্পতির ক্যাম্পের কাছে চলে আসে। সে ওখান থেকে একটা আইস বক্স নেয়। কাটা হাতটা আইস বক্সের ভেতরে নিয়ে সে ওখান থেকে আবারও পালিয়ে একজন পশু চিকিৎসকের কাছে যায়। টি-ব্যাগ ডাক্তারকে জিম্মি করে তাকে দিয়ে নিজের হাতটা সেলাই করিয়ে নেয়। অন্যদিকে এজেন্ট মাহন মাইকেলের ফটোতে তার শরীরের ট্যাটু দেখে কিছু একটা সন্দেহ করে। তাই সে ট্যাটু আর্টিস্টের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ট্যাটু আর্টিস্ট শুধুমাত্র মাইকেলের ডিজাইন মতো ট্যাটু বানিয়ে দিয়েছিল। সে মাইকেলের প্ল্যানের ব্যাপারে কিছুই জানতো না। তবুও ভালোভাবে পর্যবেক্ষণ করে অভিজ্ঞ মাহন মাইকেলের ট্যাটুর মিনিং বুঝে যায়। সে ট্যাটু অনুযায়ী 3টা রাস্তার অ্যাড্রেস বের করে ফেলে, যার মধ্যে একটা ছিল ফক্স রিভারের রাস্তা আর অন্য দুটো হলো ফিজ এবং পার্সির রাস্তা। তো মাহন এবার এই দুটো রাস্তার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। সে মাইকেলের আগের অ্যাপার্টমেন্টেও যায় এবং সেখানে গিয়ে মাইকেল কিভাবে পুরো প্ল্যানটা এক্সিকিউট করেছিল সেটা বুঝতে পারে। অন্যদিকে জঙ্গলে মাইকেলেরা আরেক ঝামেলার মধ্যে পড়ে যায়। এক লোক তার বাচ্চা মেয়েকে নিয়ে শিকারে গিয়েছিল। সেখানে তারা লোকটার সামনে পড়ে যায়। লোকটা তাদের দেখেই চিনে ফেলেছিল এরা জেল থেকে পালিয়ে এসেছে। এই জন্য লোকটা তাদের দিকে বন্দুক ধরে, কিন্তু তারাও এবার লোকটার মেয়েকে হোস্টেজ বানিয়ে নেয়। ফলে লোকটা কাবু হয়ে বন্দুক নামিয়ে নেয়। তখন তারা লোকটার গাড়িটা হাতিয়ে নিয়ে জঙ্গল থেকে পালিয়ে যায়। কিন্তু শিকারী লোকটা ফক্স রিভারে ফোন করে সব জানিয়ে দেয়। ফলে ক্যাপ্টেন বেলিক শিকারীর কাছে গিয়ে জানতে পারে ওরা অসউইগোর দিকে যাচ্ছে। তখন বেলিক মাইকেলের ক্রেডিট কার্ডের পেমেন্ট ডিটেলস চেক করে দেখে মাইকেল অসউইগোতে একটা স্টোরেজ নিয়ে নিজের কিছু জিনিস জমা রেখেছে। বেলিক ধারণা করে মাইকেল হয়তো নিজের জিনিসগুলো নিতেই সেখানে যাচ্ছে, তাই সেও মাইকেলকে ধরতে বেরিয়ে পড়ে। তো জায়গা মতো পৌঁছে বেলিক দেখে সেখানে এজেন্ট মাহনও চলে এসেছে। তবে সে মাহনকে তার ইনভেস্টিগেশনে নাক গলাতে বারণ করে। বেলিক প্রথম থেকেই মাহনের এই কেসে হস্তক্ষেপ পছন্দ করছিল না। বেলিক ফোর্স নিয়ে একটা স্টোরেজ রুমের শাটার তুলতেই দেখে ভেতরে কিছুই নেই, সব ফাঁকা। আসলে মাইকেল ভবিষ্যতের প্ল্যান হিসেবে তাদের বোকা বানিয়ে ফোকাস অন্যদিকে ঘোরাতে এই কাজটা করে রেখেছিল। মানে মাইকেলের বুদ্ধির কাছে ওরা আরও একবার পরাস্ত হয়। এদিকে মাইকেল বাকিদের নিয়ে একটা কবরস্থানে চলে যায় এবং একটা কবর খুঁড়তে শুরু করে। এখানে সে নিজের এবং লিঙ্কনের জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্র লুকিয়ে রেখেছিল। সেগুলো বের করে তারা ড্রেস চেঞ্জ করে নেয়, কিন্তু মাইকেল জানতো না
তাকে টক্কর দেওয়ার মতো তুখোড় বুদ্ধি এজেন্ট মাহনেরও ছিল। মাহন মাইকেলের ট্যাটুতে পাওয়া নামগুলো থেকে রিপ চান্সউড নামটাকে টার্গেট করে। সে প্রথমে এটাকে জায়গার নাম ভেবেছিল, কিন্তু পরে তার মনে হয় এটা তো মানুষের নামও হতে পারে। তাই সে ডেটাবেস চেক করে চান্সউড নামের এক মৃত ব্যক্তির নাম জানতে পারে। আর তখনই সে মাইকেলের ট্রিক্স বুঝে যায় এবং কবরস্থানে চলে আসে। মাহন মাইকেলের প্ল্যান বুঝে ফেলেছে। এটা দেখে মাইকেল নিজেও বেশ হতবাক হয়ে যায়। তবে মাহন তাদেরকে ধরে ফেলার আগেই তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ভেরোনিকা প্রেসিডেন্টের ভাই স্টেডম্যানকে যে সিক্রেট হাউসে রাখা হয়েছে সেখানে পৌঁছে যায় এবং সে স্টেডম্যানকেও পেয়ে যায়। স্টেডম্যান মানে যাকে খুনের দায়ে লিঙ্কন মিথ্যা কেসে ফেসে আছে। তো ভেরোনিকা এখানে এসে জানতে পারে স্টেডম্যান নিজেও এখানে ফেসে আছে। তার বোন প্রেসিডেন্ট রেইনল্ড এবং দ্য কোম্পানি তাকে এখানে বন্দি করে রেখেছে। স্টেডম্যানের কথা ভেরোনিকার বিশ্বাস হয় না, কারণ সে বাইরে একজনও সিকিউরিটি দেখতে পায়নি। কিন্তু আসল রহস্য হলো এই বাড়ির দরজা এমনভাবে বানানো হয়েছে যে কেউ চাইলে বাড়ির ভেতরে ঢুকতে পারে, কিন্তু বের হতে পারে না। ভেতর থেকে দরজা খোলার কোনো অপশন নেই। স্টেডম্যান বলে এদের চক্করে পড়ে সে নিজের স্বাধীনতা হারিয়েছে, এমনকি নিজের দাঁতগুলো হারিয়েছে। ব্যথায় তাকে নিয়মিত পেইন কিলার খাওয়া লাগে। ভেরোনিকা স্টেডম্যানকে বলে সে যেন সব সত্যি স্বীকার করে নেয়, তাহলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। ভেরোনিকা স্থানীয় শেরিফ অফিসে ফোন করে পুলিশকে সেখানে ডেকেও নেয়। এরই মধ্যে ভেরোনিকার কাছে লিঙ্কনের ফোন আসে। ভেরোনিকা লিঙ্কনকে আত্মসমর্পণ করতে বলে এবং ভরসা দেয় সে স্টেডম্যানের সাথেই আছে। শীঘ্রই স্টেডম্যানকে সে সবার সামনে নিয়ে এসে প্রমাণ করে দেবে সে এখনো মরেনি। এরই মধ্যে বাড়িতে পুলিশ চলে আসে, কিন্তু এই পুলিশেরা দ্য কোম্পানির এজেন্টরা ছিল। তারা ভেতরে এসে প্রথমেই ভেরোনিকাকে গুলি করে মেরে ফেলে। লিঙ্কনকে ফোনে রেখেই ভেরোনিকা গুলি খেয়ে মুহূর্তেই মারা যায়। অন্যদিকে ডাক্তার সারা ড্রাগের ওভারডোজ কাটিয়ে অনেকটা মৃত্যুর সাথে লড়াই করে এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। সারা তার ব্যাগে হঠাৎ একটা চিরকুটে মাইকেলের মেসেজ দেখতে পায়। মাইকেল গোপন কোডের মাধ্যমে সারাকে বলছে সবকিছু স্বাভাবিক করার মতো একটা প্ল্যান তার রয়েছে। সারা চিরকুটটা হাতে ধরে নির্বাক হয়ে বসে থাকে। এদিকে মাইকেল বাকিদের সাথে একটা গ্যারেজে আশ্রয় নিয়েছিল। মাইকেল বুঝে গিয়েছে এই মুহূর্তে তাদের একসাথে থাকাটা অনেক বেশি রিস্কি, তাই প্ল্যান পোস্টপোন করে আপাতত সবাই যে যার মতো নিজেদের রাস্তা বেছে নেয়। এ সময় লিঙ্কন একটা পত্রিকায় এলজের নিউজ দেখতে পায়। এলজেকে ট্রায়ালের জন্য কোর্টে তোলা হবে, যেহেতু এলজে নিজের মা এবং সৎ বাবার মিথ্যা খুনের মামলায় ফেসে আছে, তাই তার সাজা হওয়া নিশ্চিত। সাজা না হলেও হয়তো লিঙ্কনের ওপরে প্রতিশোধ নিতে তারা এলজেকে ভেরোনিকার মতো খুন করে ফেলবে। এই জন্য লিঙ্কন ছেলেকে উদ্ধার করে আনার জন্য অস্থির হয়ে যায়। যদিও মাইকেল এই মুহূর্তে নতুন করে কোনো ঝামেলা বাঁধাতে চাইছিল না, কিন্তু লিঙ্কনের জোরাজুরিতে হেল্প করতে রাজি হয়। লিঙ্কন লয়ার নিক সাভরিনের ফেক পরিচয় দিয়ে জেলের ল্যান্ডলাইনে ফোন দেয় এবং এলজের সাথে কথা বলে। লিঙ্কন এলজেকে কৌশলে বুঝিয়ে দেয় সে তাকে প্রোটেক্ট করবে। এরপরে মাইকেল এবং লিঙ্কন গ্যারেজ থেকে একটা গাড়ি চুরি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে তারা একটা স্টোরে গিয়ে কিছু জিনিসপত্র কিনে। মাইকেল ভেতরে ঢুকলে লিঙ্কন বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু মাহনের মিডিয়ায় অপরাধীদের ফটো পাবলিশ করায় সবাই তাদেরকে চিনে ফেলেছিল। একটা মেয়ে লিঙ্কনকে দেখেই চিনতে পারে এবং পুলিশকে ডাক দেয়, তাই দুজনে কোনো রকমে দোকানের পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এদিকে জেল অথরিটি ওয়ার্ডেন পপ এবং ক্যাপ্টেন বেলিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। তারা ডিউটিতে থাকা অবস্থায় কিভাবে কয়েদিরা পালালো এই ব্যাপারে কৈফিয়ত চায়। এ সময় গ্যারি এসে তাদের বিপক্ষে সাক্ষী দেয়, কারণ গ্যারিকে তারা কিছুদিন আগে বহিষ্কার করেছিল। আজ সুযোগ পেয়ে গ্যারিও জেলের ভেতরে বেলিকের করা কুকর্মগুলোর ব্যাপারে জানিয়ে দেয়। ফলে অথরিটি বেলিককে সাসপেন্ড করে আর ব্যর্থতা স্বীকার করে ওয়ার্ডেন নিজেই চাকরি থেকে অব্যাহতি নিয়ে নেয়। ফক্স রিভারে ফিরে গিয়ে ওয়ার্ডেন তার শখের তাজমহলটা ভেঙে গুড়িয়ে দেয়। এই ফালতু তাজমহলের জন্যই মাইকেলকে বিশ্বাস করে আজ তার সারা জীবনের রেপুটেশন সব শেষ। বেলিকও অত্যন্ত আপসেট হয়ে বাড়ি ফেরে এবং সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষ মুহূর্তে সে নিউজে শুনতে পায় মাইকেলদের ধরার জন্য কয়েক লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। নিউজ শুনে সে সুইসাইডের সিদ্ধান্ত বাতিল করে দেয়। অন্যদিকে এলজেকে নিক সাভরিন পরিচয়ে ফোন দিয়ে লিঙ্কন একটা ভুল করে ফেলেছিল, কারণ নিক সাভরিন কিছুদিন আগেই মরে গেছে। এই ব্যাপারটা মাহন জানতো, তাই মাহন বুঝে যায় এলজেকে নিশ্চয়ই তার বাবা লিঙ্কনই নিকের পরিচয়ে ফোন করেছিল আর তারা এলজেকে উদ্ধারের জন্য কোনো প্ল্যান করছে। এই জন্য মাহন নিজেই এলজেকে কোর্টে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। মাহন এলজেকে নিয়ে লিফটে উঠতেই হঠাৎ এলিভেটরের ওপরের ছাদ খুলে মাইকেল এবং লিঙ্কন মাহনের দিকে গান ধরে এবং এলজেকে উঠিয়ে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে,
কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয় এবং একটা গাড়িতে চড়ে কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। লিঙ্কনের পায়ে গুলি লেগেছিল, কিন্তু এর চেয়েও সে বেশি কষ্ট পাচ্ছিল এটা ভেবে যে এলজেকে সে উদ্ধার করে আনতে পারেনি। যাই হোক, লিঙ্কনকে কোনো হাসপাতালে নিয়ে গেলে পুলিশ খবর পেয়ে যাবে, তাই মাইকেল লিঙ্কনকে নিয়ে তার ফেক স্ত্রী নিকার বাড়িতে যায় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে লিঙ্কনের ক্ষততে ব্যান্ডেজ করে দেয়। এদিকে বেলিক গ্যারির শপিং মলে যায় এবং তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় গ্যারিকে মারতে শুরু করে। পরে অবশ্য দুজনের আবার মিলও হয়ে যায়। বেলিকের পক্ষে একা মাইকেল এবং লিঙ্কনকে ধরা সম্ভব ছিল না, তাই সে গ্যারিকেও সাথে নিতে চায়। গ্যারিও পুরস্কারের লোভে রাজি হয়ে যায়। অন্যদিকে লিঙ্কনকে নিকার বাড়িতে রেখে মাইকেল বের হয়ে যায়। মাইকেল তার প্রয়োজনীয় জিনিসপত্র একটা গাড়িতে রেখেছিল, কিন্তু যেখানে গাড়িটা পার্ক করে রাখা ছিল সেখানে গিয়ে দেখে গাড়িটা নেই। গাড়িটা দীর্ঘ সময় পার্কিংয়ে থাকায় সেটা টয়িং কোম্পানি তুলে গ্যারেজে নিয়ে গেছে। কিন্তু তার আগে আরেকটা অঘটন ঘটে গেছে। একটা চোর গাড়ির জানালা ভেঙে ভেতরে থাকা মাইকেলের ব্যাগটা চুরি করে নেয়। এরপরে চোরটা আবার ধরাও পড়ে যায় আর চুরি করা ব্যাগটা সোজা এজেন্ট মাহনের হাতে গিয়ে পৌঁছায়। এজেন্ট মাহন ব্যাগ খুলে দেখে ব্যাগের ভেতরে মাইকেল এবং লিঙ্কনের ফেক পাসপোর্ট সহ অন্যান্য জিনিসপত্র রয়েছে। এই জন্য মেঘনা চাইতে বৃষ্টির মতো অবস্থা। এজেন্ট মাহন এগুলো দেখেই বুঝে যায় মাইকেল এবং লিঙ্কন অন্য কোনো দেশে পালিয়ে যাবার চেষ্টা করছিল, তাই সে চোরটাকে জিজ্ঞাসাবাদ করে জেনে যায় গাড়িটা কোথায় পার্ক করা ছিল। এদিকে মাইকেল টয়িং কোম্পানিতে গিয়ে ম্যানেজারকে জরিমানা দিয়ে নিজের গাড়িটা ছাড়িয়ে নেয়, কিন্তু গাড়ির ভেতরে ব্যাগটা নেই দেখে মাইকেল খুবই বিচলিত হয়ে পড়ে। এরই মধ্যে আবার ম্যানেজারের কাছে মাহনের ফোন আসে। ম্যানেজারকে ফোনে কথা বলতে দেখে মাইকেল ব্যাপারটা আন্দাজ করতে পারে এবং দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিকার বাড়িতে গাড়ি থামিয়ে সে লিঙ্কনকেও তুলে নিয়ে শহর থেকে বেরিয়ে যায়। এদিকে বেঞ্জামিন আরেক ভুল করে বসে। সে একটা ল্যান্ডলাইন থেকে স্ত্রী কেসিকে ফোন করে। কেসি এতদিন জানতো বেঞ্জামিন মধ্যপ্রাচ্যে মিলিটারি ঘাঁটিতে ডিউটিতে আছে, কিন্তু বেঞ্জামিন এখন জেল পলাতক আসামি। এটা জানার পর থেকে কেসি খুবই ভেঙে পড়েছে। তো বেঞ্জামিন তাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য একটা জায়গায় দেখা করতে বলে, কিন্তু বেঞ্জামিন তো আর জানতো না এফবিআই কেসির ফোন ট্যাপ করছিল। মাহন বেঞ্জামিন এবং কেসির মধ্যকার সব কথা শুনে ফেলে এবং বেঞ্জামিনকে ধরার ফাঁদ পাততে শুরু করে। আরেকদিকে ফার্নান্দো জানতে পারে তার গার্লফ্রেন্ড মারি ক্রুজের এই সপ্তাহে বিয়ে, তাই সে একটা গাড়ি চুরি করে মারি ক্রুজের বিয়ে ভাঙতে বেরিয়ে পড়ে। কিন্তু পথে সে একজন ট্রাফিক পুলিশ অফিসারের সামনে পড়ে যায়। তবে পুলিশকে ফাঁকি দিয়ে সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে তার এক বন্ধুর কাছে যায়। বন্ধুর কাছ থেকে মারি ক্রুজের বিয়ের অনুষ্ঠানের অ্যাড্রেস জেনে নিয়ে বন্ধুর বাইকটা হাতিয়ে ফার্নান্দো আবারও ছুটতে শুরু করে। এদিকে মাইকেল লিঙ্কনকে বলে সে এতদিন এত প্ল্যান করেছে, তবুও কেউ তার প্ল্যানের ব্যাপারে আন্দাজ করতে পারেনি। কিন্তু এজেন্ট মাহন সবার থেকে আলাদা। সে মাইকেলের প্রতিটা পদক্ষেপ বুঝে যাচ্ছে, তাই মাইকেল এবার আরেকটা ট্রিক্স খাটায়। সে মোবাইল থেকে একটা ফেক ভয়েস মেসেজ পাঠায়। মেসেজটা এফবিআই সার্ভারে মাইকেলের ভয়েস হিসেবে ডিটেক্ট হয়। তখন তারা মেসেজ ডিকোড করে ধারণা করে মাইকেল হয়তো কারো আসার অপেক্ষা করছিল। এছাড়া তারা মেসেজ থেকে মাইকেলের ফোন নম্বরও ট্র্যাক করতে শুরু করে এবং লোকেশন জেনে যায়। তখনই এজেন্ট মাহন তাদের ধরতে বেরিয়ে পড়ে। মাইকেল আর লিঙ্কন ততক্ষণে একটা ব্রিজের ওপরে চলে যায় এবং ব্রিজ থেকে গাড়িটা নিচে ফেলে দেয়। এজেন্ট মাহন সেখানে পৌঁছাতেই গাড়িটা ব্লাস্ট করে। তারা গাড়ির ভেতরে একটা লাশের অঙ্গপ্রত্যঙ্গ রেখে দিয়েছিল। পুলিশ তো ধারণা করে মাইকেল হয়তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, কিন্তু চতুর মাহন ঠিক বুঝে যায় এটাও মাইকেলের একটা চাল। মাইকেল আর লিঙ্কন কাছেই একটা পাহাড়ের অন্য পাশের পাদদেশে চলে যায়। সেখানে নিকা গাড়ি নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো বেলিক আর গ্যারিও নিকাকে ফলো করে সেখানে চলে এসেছিল। বেলিক ধারণা করেছিল নিকাকে ফলো করলে ওরা হয়তো মাইকেল পর্যন্ত পৌঁছাতে পারবে। শেষ পর্যন্ত হলোও তাই। বেলিক এবার তাদের তিনজনের গাড়িটাকে ধাও করতে শুরু করে। কিছু দূর যাবার পরে লিঙ্কন খেয়াল করে তাদের কেউ ফলো করছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার আগেই বেলিক তাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে দেয়। তারা জঙ্গলের ভেতরে ঢুকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত বেলিক এবং গ্যারির হাতে ধরা পড়ে যায়। বেলিক তাদেরকে বলে সে তাদের পুলিশের হাতে দিতে চায় না, বরং ইউটো হাতে লুকিয়ে রাখা ডিবি কুপারের টাকাগুলো হাতাতে চায়। সরকারের দেওয়া পুরস্কারের চেয়েও এই টাকার অ্যামাউন্টটা অনেক গুণ বেশি। জেল থেকে পালানোর সময়ে একমাত্র পেন্দেজো গার্ডদের হাতে ধরা পড়ে গিয়েছিল। বেলিক মূলত পেন্দেজোর কাছ থেকেই ডিবি কুপারে লুকিয়ে রাখার টাকার ব্যাপারে জানতে পেরেছিল।
তো পিস্তলের মুখে দাঁড়িয়ে বাধ্য হয়ে মাইকেল এবং লিঙ্কন তাদের ইউটাহাতে নিয়ে যেতে রাজি হয়। এদিকে এফবিআই মাইকেলের অ্যাপার্টমেন্টের নিচের লেকের ভেতরে একটা হার্ড ড্রাইভ খুঁজে পায় এবং সেটা রিকভার করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে ডাক্তার সারা হাসপাতাল থেকে ফিরে সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিং নিতে শুরু করে যাতে সে মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে পারে। সেখানে সারাকে স্টোক করার জন্য এজেন্ট পলও যাওয়া আসা শুরু করে। পলের ধারণা সারা যেহেতু মাইকেলকে পালাতে সাহায্য করেছে তাই মাইকেল নিশ্চয়ই সারার সাথে যোগাযোগ করবে আর সে সারার মাধ্যমে মাইকেল এবং লিঙ্কন পর্যন্ত পৌঁছাতে পারবে। এই জন্য পল ছদ্মবেশে সারাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা চালাতে থাকে। এদিকে লিঙ্কন কৌশলে গাড়ির চাকা পাংচার করে দিয়েছিল, ফলে কিছু দূর গিয়ে বেলিকের গাড়িটা থেমে যায়। তখন বেলিক তাদেরকে ধরে একটা গোডাউনের ভেতরে নিয়ে গিয়ে আটকে রাখে। এই সময় বেলিকের হাত থেকে বাঁচার জন্য তারা একটা ট্রিক্স খাটায়। নিকা বেলিককে ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং বলে সে মাইকেলের কাছ থেকে টাকা কোথায় আছে সেটা জেনে বেলিককে বলবে। এতে বেলিক তাকে $2 লাখ দেবে। বেলিকও নিকার কথা বিশ্বাস করে নেয় এবং তার সাথে আনন্দে নাচানাচি শুরু করে। আর এই সুযোগেই নিকা বেলিকের কোমরে গুজে রাখা ছুরিটা চুরি করে নেয় এবং সেটা লিঙ্কনকে দিয়ে দেয়। এই সময় গ্যারিও সেখানে ছিল না, সে বাইরে কিছু জিনিসপত্র আনতে গিয়েছিল। তাই তারা সহজেই হাতের বাঁধন কেটে বেলিককে ধরাশয়ী করে ফেলে। এরপরে বেলিক এবং গ্যারিকে সেখানে বেঁধে রেখে তারা পালিয়ে যায়। তবে পালানোর আগে মাইকেল একবার সারাকে ফোন করে। সারা এই সময় পলের সাথে জমিয়ে গল্প করছিল। মাইকেলের ফোন পেয়ে সারা কি করবে বুঝে উঠতে পারছিল না। তবে মাইকেল তার সাথে যেভাবে প্রতারণা করেছে তাতে সারা খুবই আপসেট হয়েছিল। সে মাইকেলের সাথে কথা বলতে চাইছিল না, কিন্তু মাইকেল জানায় সবকিছু মিথ্যা হলেও সে সারাকে ভালোবাসে। এই ব্যাপারটা সত্যি। আড়াল থেকে মাইকেলের কথাটা নিকাও শুনে ফেলে আর খুবই জেলাস ফিল করে। যাই হোক, এদিকে জন তার ফ্যামিলির সাথে রিইউনিয়ন করে। তবে ফ্যামিলির সাথে সে বেশিক্ষণ সময় কাটানোর সুযোগ পায় না। জন তার একজন বন্ধুর কাছে জানতে পারে তার কেসের প্রধান সাক্ষী ফিবোনাচ্চি দ্য গ্লোব হোটেলের 116 নম্বর রুমে লুকিয়ে আছে। এটা শুনে জন তখনই ফিবোনাচ্চিকে মারতে বেরিয়ে যায়, কিন্তু আসলে এটা জনের জন্য একটা ফাঁদ ছিল। জন হোটেলে পৌঁছাতেই সেখানে চারিদিক থেকে এজেন্ট মাহনের ফোর্স ঘিরে ধরে। জন এখানে আসার আগে স্ত্রীকে কথা দিয়ে এসেছিল যা কিছুই ঘটুক সে আর জেলে যাবে না। তাই জন আত্মসমর্পণ না করে পুলিশের দিকে গান পয়েন্ট করে, ফলে পুলিশ জনকে গুলি করে ঝাঁঝরা করে দেয় এবং সে মারা যায়। অন্যদিকে কিছু দূর পালিয়ে আসার পরে মাইকেল এবং লিঙ্কন নিকাকে নামিয়ে দেয়। নিকাকে আর তারা সাথে রাখবে না। তখন মাইকেলকে ফোনে কথা বলতে দেখে নিকা খুব রেগে গিয়েছিল। তাই নিকা এবার কৌশলে লিঙ্কনের কোমর থেকে গান ছিনিয়ে নিয়ে মাইকেলের দিকে গান পয়েন্ট করে বলে, তোমাকে শুধুমাত্র আমি টাকার জন্য এত হেল্প করিনি, বরং আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম তুমিও আমাকে ভালোবাসবে, অথচ তুমি শুধুমাত্র আমাকে নিজের প্রয়োজনে ইউজই করে গেলে। এবার আমি পুলিশকে ফোন করে তোমাদের ধরিয়ে দেব এবং পুরস্কারে $2 লাখ দিয়ে নতুন জীবন শুরু করব। কিন্তু নিকার গানে ম্যাগাজিন ছিল না। লিঙ্কন ম্যাগাজিনটা আগেই বের করে রেখেছিল, তাই হতাশ হয়ে নিকা হাল ছেড়ে দেয়। মাইকেল আর লিঙ্কন নিকাকে ফেলে রেখে চলে যায়। যাবার পথে গাড়ির রেডিওর নিউজে তারা জানতে পারে জন এনকাউন্টারে মারা গেছে আর বাকি 7 জন এখনও পলাতক আছে। বাকি 7 জন পলাতক কথাটা শুনেই তারা বুঝতে পারে তারা যে নিজেদের ফেক অ্যাক্সিডেন্টের ড্রামা করেছিল সেটা পুলিশ জেনে গিয়েছে, অর্থাৎ তাদের এই ট্রিক্সটাও ফেইল্ড। যাই হোক, কিছুক্ষণ পরে মাইকেল আর লিঙ্কন ইউটাহাতে পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো ডিবি কুপার তাদেরকে যে ডাবল কি রেঞ্জের কথা বলেছিল সেই জায়গাটা এখানে কেউই চিনতে পারছিল না। তাই দুজনে বেশ বিপাকে পড়ে যায়। এদিকে ডেভিড টুইনার পালিয়ে আসার পরে কলেজ ক্যাম্পাস থেকে একটা গার্লফ্রেন্ড জুটিয়েছিল। সে মেয়েটার সাথে একটা মোটেলে সময় কাটাচ্ছিল, কিন্তু কোনোভাবে পুলিশ তার সন্ধান পেয়ে যায় এবং মোটেলে খোঁজখবর নিতে চলে আসে। তবে মেয়েটা পুলিশকে মিথ্যা বলে ডেভিড টুইনারকে বাঁচিয়ে দেয়, কিন্তু ডেভিড জেল পলাতক আসামি। এই জন্য মেয়েটা অনেক আপসেট হয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে এজেন্ট পল দ্য কোম্পানির একজন নতুন এজেন্ট কিমের সাথে গোপনে দেখা করে এবং তাকে আপডেট জানায় সারার সাথে এখন সে অনেকটাই ক্লোজ হয়ে গেছে। সারাকে গতদিনে সে মাইকেলের সাথে কথা বলতেও দেখেছে, তাই খুব শীঘ্রই সারার লেজ ধরে সে মাইকেল এবং লিঙ্কন পর্যন্ত পৌঁছে যাবে। তো পরের দিন সেশনে গিয়ে পল সারাকে আবারও পটানোর চেষ্টা করে। সারা এবার নিজের বাড়িতে পলকে ডিনারে আসতে বলে। পল ডিনারে আসার পরে দুজনে জমিয়ে গল্প করছিল। এ সময় সারার বাবা তার সাথে দেখা করতে আসলে সারা বাবাকে নিয়ে ভেতরের ঘরে চলে যায়। তখন পল সারার চিঠিগুলো সার্চ করতে শুরু করে। চিঠিগুলোর ভেতরে সে মাইকেলের রিসেন্টলি পাঠানো একটা চিঠিও পেয়ে যায়। চিঠিতে একটা ফোন নম্বর লেখা ছিল, তবে পল সেই নম্বরে ফোন দিয়ে দেখে নম্বরটা আর ইউজ হচ্ছে না।
এদিকে বেঞ্জামিন একটা ট্রেনে চড়ে ইউটাহাতে যাচ্ছিল, কিন্তু তার কাছে যে টিকিটটা ছিল সেটা ফেক। এই জন্য গার্ডদের ডেকে টিটি বেঞ্জামিনকে ধরিয়ে দিতে চাইলে বেঞ্জামিন ট্রেন থেকে একটা নদীর ভেতরে লাফ দেয়। বেঞ্জামিনের কথাটা FBI ব্যুরোতে পৌঁছে যায়। এজেন্ট মাহন চিন্তা করতে থাকে এত রিস্ক নিয়ে বেঞ্জামিন ইউটাহাতে কেন যাচ্ছিল। সে সব পলাতক কয়েদিদের অবস্থান ম্যাপে ইন্ডিকেট করে পর্যবেক্ষণ করতে শুরু করে। অন্যদিকে টি-ব্যাগও এঘাট সেঘাট ঘুরে ইউটাহাতে পৌঁছে যায়। ইউটাহাতে গিয়ে সেও ডিবি কুপারের বলে দেওয়া অ্যাড্রেসটা খুঁজছিল। এই সময় সে হঠাৎ ডেভিড টুইনারকে দেখতে পায়। টি-ব্যাগ ডেভিডকে ধরে আড়ালে নিয়ে আসে। টি-ব্যাগ যে কতটা খচ্চর সেটা ডেভিড হাড়ে হাড়ে জানত, তাই সে টি-ব্যাগকে সঙ্গ দিতে চাইছিল না। তবে টি-ব্যাগ যখন ডেভিডকে লুকানোর টাকা একসাথে খোঁজার ব্যাপারে বলে তখন সে টি-ব্যাগের পার্টনার হতে রাজি হয়ে যায়। এদিকে মাইকেল আর লিঙ্কন আয়কর অফিসে যায় এবং ম্যাপের বই থেকে ডাবল কে রেঞ্জের ম্যাপ খুঁজতে শুরু করে। কিন্তু দেখা যায় বইতে সব ম্যাপ থাকলেও ডাবল কে রেঞ্জের পৃষ্ঠাটা ছেঁড়া, অর্থাৎ তারা এখানে পৌঁছানোর আগেই অন্য কেউ পৌঁছে গিয়েছিল। তারা জানালা দিয়ে নিচে তাকাতেই টি-ব্যাগকে হেঁটে যেতে দেখতে পায়। তখন আর তাদের বুঝতে বাকি থাকে না এই কাজটা কে করেছে। তারা দ্রুত নিচে গিয়ে টি-ব্যাগকে ধরে এবং কয়েকটা থাবড়ানি দিয়ে বলে, তোর জান দেখি কই মাছের চেয়েও শক্ত, এখনো তুই বেঁচে আছিস কিভাবে। ওরা টি-ব্যাগের কাছে ম্যাপটা চাইলে সে বলে ম্যাপ তার কাছে নেই, ম্যাপটা ডেভিডের কাছে আছে, আর ডেভিড এখন ঘোরাঘুরি যন্ত্র কিনতে গেছে। তো তারা এবার টি-ব্যাগকে গাড়ির ডিকির ভেতরে ঢুকিয়ে রেখে ডেভিডকে ধরতে বেরিয়ে পড়ে। এই সময় ডেভিড একটা দোকানে ঢুকে বেলচা কিনছিল, কিন্তু দোকানদার ডেভিডকে দেখেই চিনে ফেলে সে জেল থেকে পালিয়ে এসেছে। তাই সে ডেভিডকে মেরে আহত করে বেঁধে ফেলে। সেই মুহূর্তে আবার মাইকেল এবং লিঙ্কন সেখানে পৌঁছে যায়। তারা দোকানদারকে মেরে ডেভিডকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরে ডেভিডকে ম্যাপের কথা জিজ্ঞেস করলে ডেভিড জানায় সে ম্যাপের ব্যাপারে কিছুই জানে না। তখন তারা বুঝে যায় টি-ব্যাগ তাদের সাথে ট্রিক্স খেলেছে। তারা ফিরে গিয়ে গাড়ির ডিকি খুলে দেখে টি-ব্যাগ ম্যাপটা ছিঁড়ে খেয়ে ফেলেছে যাতে ম্যাপের আর অস্তিত্ব না থাকে। এবার ওরা খুব রেগে যায়, তবে টি-ব্যাগ তাদের শান্ত করে অফার দেয় ম্যাপটা নষ্ট করার আগে সে তার স্ট্রং মেমোরিতে ম্যাপটা সেভ করে নিয়েছে। এখন একমাত্র টি-ব্যাগই তাদের জায়গা মতো নিয়ে যেতে পারবে। তাই টি-ব্যাগ তাকে মাইকেলদের পার্টনার বানিয়ে নেওয়ার অফার দেয়। বাধ্য হয়ে তারা টি-ব্যাগের শর্তে রাজি হয়ে যায়। এদিকে আজকে ফার্নান্দোর গার্লফ্রেন্ড মারি ক্রুজ আর তার বন্ধু হেক্টরের বিয়ের ডেট ছিল, তাই বিয়ের আগ মুহূর্তে ফার্নান্দো সেখানে পৌঁছে যায়। সে মারি ক্রুজকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু হেক্টর পুলিশ ডেকে ফার্নান্দোকে আটকে দেয়। যদিও শেষ পর্যন্ত ফার্নান্দো পেছনের রাস্তা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এজেন্ট মাহন দীর্ঘক্ষণ অ্যানালিসিস করার পরে বুঝতে পারে ইউটার সাথে ডিবি কুপার কানেক্টেড। মাইকেলের বাড়ির নিচ থেকে পাওয়া হার্ড ড্রাইভের ডেটা থেকে ডিবি কুপারের প্লেন হাইজ্যাকিং এর পেপার কাট পাওয়া গেছে। এটা দেখে মাহনের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় জেল থেকে পালানোর সময় মাইকেল ঠিক কেন বুড়ো ডিবি কুপারকে সাথে নিতে চেয়েছিল। যেহেতু ধরা পড়ার সময়ে ডিবি কুপারের কাছে কোনো টাকা পাওয়া যায়নি, তাই মাহনও ধারণা করে ডিবি কুপার হয়তো টাকাগুলো ইউটাহাতে লুকিয়ে রেখেছে। এই জন্য সে শিওর হয়ে যায় সবগুলো পলাতক কয়েদি এখন ইউটাহাতে যাবে। সেও ইউটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাতে সবগুলোকে একসাথে ধরা যায়। এদিকে মাইকেলেরা ম্যাপ অনুযায়ী জায়গা মতো পৌঁছে দেখে এখন আর ডাবল কে রেঞ্জের কোনো অস্তিত্বই নেই। এখানে এখন একটা কলোনি হয়ে গেছে আর সারি সারি ঘর বাড়ি দাঁড়িয়ে আছে। তাই এক্স্যাক্টলি ডিবি কুপার কোথায় টাকাটা রেখেছে বুঝে ওঠা প্রায় অসম্ভবের কাছাকাছি। তারা এবার হতাশ হয়ে পড়ে, কারণ এই টাকাটা না পেলে তারা সার্ভাইভ করতে পারবে না। মাইকেল এই সমস্যার জন্য টি-ব্যাগকে দোষারোপ করছিল। টি-ব্যাগ ম্যাপটা নষ্ট না করে ফেললে সে কিছু একটা উপায় ঠিক বের করে ফেলতো। তবে টি-ব্যাগের মস্তিষ্ক যথেষ্ট প্রখর ছিল। হারামিটা তার ফটোগ্রাফিক মেমোরি ইউজ করে ঠিক বলে দেয় ম্যাপের কোথায় কি কি ছিল। টি-ব্যাগ আর মাইকেল দুজনে অ্যানালাইসিস করে একটা বাড়িকে টার্গেট করে। তাদের ধারণা এই বাড়ির মেঝের নিচে হয়তো সাইলোর ফাউন্ডেশন আছে, আর এই সাইলোর ভেতরে হয়তো ডিবি কুপার টাকাগুলো রেখেছে। এই জন্য তারা মেঝেতে খোঁড়ার সিদ্ধান্ত নেয়। তারা বাড়ির সামনে গাড়িতে বসে অ্যানালাইসিস করছিল। তখন বাড়িটা থেকে একজন মহিলাকে বের হতে দেখা যায়। তারা মহিলাকে ম্যানেজ করার একটা প্ল্যান বানিয়ে ফেলে, কিন্তু তারা নিজেদের সাথে থাকা ডেভিডকে ভরসা করতে পারছিল না। ডেভিডের বিশ্বস্ততা প্রমাণের জন্য তারা তাকে আবার ওই দোকানটাতে খোরাখুরি জিনিসপত্র আনতে পাঠায়। ডেভিড দোকানে গিয়ে দেখে দোকানদার এখনো হাত পা মুখ বাঁধা অবস্থাতেই ভেতরের ঘরে পড়ে আছে। তাই সে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে শুরু করে, কিন্তু তখন দোকানদারের আরেক বন্ধু চলে আসে। সে বুঝতে পারে এখানে কোনো ঘাপলা আছে, তাই সে তখনই শেরিফ অফিসে ফোন করে দেয়। ডেভিড বাধ্য হয়ে তাকেও মেরে হাত পা মুখ বেঁধে দোকানদারের সাথে ফেলে রেখে চলে আসে। লিঙ্কন ততক্ষণে মহিলার বাড়ির সামনের ইলেকট্রিক ট্রান্সফরমার থেকে বাড়ির লাইনটা কেটে দেয়
একটু পরে ডেভিড ফিরে আসলে তার কাছে দোকানের ঘটনাটা জেনে তারা বেশ বিচলিত হয়ে পড়ে। পুলিশ তাদের অবস্থান জেনে নেওয়ার আগেই তারা কাজ কমপ্লিট করার সিদ্ধান্ত নেয়। এই জন্য তারা মহিলার বাড়িতে গিয়ে মহিলাকে বোঝায় তার বাড়ির নিচে থাকা ইলেকট্রিক লাইনে সমস্যা হয়েছে, তাই তারা ইলেকট্রিক অফিস থেকে সেটা সারার জন্য এসেছে। মহিলাও তাদের কথা বিশ্বাস করে নেয় এবং গ্যারেজের মেঝেতে ঘোরার অনুমতি দিয়ে দেয়। তারা ঘোরা শুরুই করবে, এরই মধ্যে সেখানে বেঞ্জামিন আর ফার্নান্দো চলে আসে। দুজনকে একসাথে দেখে সবাই বেশ অবাক হয়। আসলে বেঞ্জামিন রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখন সেম রাস্তা দিয়ে ফার্নান্দো আসছিল, ফলে রাস্তাতে দুজনের দেখা হয়ে যায়। আর দুজনেই যেহেতু ইউটাহাতে টাকার উদ্দেশ্যে আসছিল, তাই তারা জোট বেঁধে এখানে চলে আসে এবং এদের ফলো করে একদম জায়গা মতো এসে উপস্থিত হয়। এদের এভাবে এসে প্ল্যান নষ্ট করাটা মাইকেল পছন্দ করছিল না, তবুও বাধ্য হয়ে তাদের সাথে নিতে রাজি হয় এবং একসাথে খোরাখড়ি শুরু করে। এদিকে সারা মাইকেলের আরেকটা চিঠি পায় এবং সেটা খুলে আরও একটা ফোন নম্বর পায়। সারা এবার নম্বরটাতে ফোন করে, কিন্তু ফোন ঢোকে না, তাই সে দুটো ফোন নম্বর এক জায়গায় করে ভাবতে থাকে এর মধ্যে কোনো সিক্রেট কোড আছে কিনা। পল এ সময় প্রেসিডেন্ট রেইনল্ডের অফিসে দেখা করতে গিয়েছিল, কিন্তু এজেন্ট কিম তাকে প্রেসিডেন্টের সাথে দেখা করতে দিচ্ছিল না। কিম জানায় পল যতক্ষণ না লিঙ্কনকে ধরতে পারছে ততক্ষণ তাকে প্রেসিডেন্টের সাথে দেখা করতে দেওয়া হবে না। তাই পল হতাশ হয়ে যখন অফিস থেকে বের হচ্ছিল, তখন সারার বাবা গভর্নর ট্যানক্রেডি তাকে দেখে ফেলে। গতদিন গভর্নর সারার বাড়িতে দেখা করতে গিয়ে পলকে দেখেছিল, তাই এখন এরকম কনফিডেন্সিয়াল জায়গায় পলকে দেখে সে বুঝতে পারে এ কোনো সাধারণ লোক না। এই জন্য গভর্নর সারাকে ফোন দিয়ে বলে সেই যেন এই লোকটার কাছ থেকে দূরে থাকে। অন্যদিকে পাগলা হেইওয়ার পালাতে পালাতে একটা কনফেকশনারিতে ঢুকেছিল, কিন্তু সেখানে তারা খেয়ে পালিয়ে সে একজন বৃদ্ধার বাড়িতে ঢোকে। বৃদ্ধা অন্ধ ছিল, তাই হেইওয়ারকে নিজের ছেলে মনে করে আর কিছু বলে না, উপরন্তু তাকে স্যান্ডউইচ বানিয়ে খাওয়ায়। এই সময় হেইওয়ার দেয়ালে একটা জায়গার ফটো দেখে জানতে চায় এটা কোন জায়গা। মহিলা জানায় এটা হল্যান্ড, যেখানে তারা আগে থাকতো। এই সময় মহিলা বুঝে যায় হেইওয়ার তার ছেলে না, এটা অন্য কেউ, তাই সে থানায় ফোন দিয়ে দেয়। ফলে হেইওয়ার ফটোটা নিয়ে সেখান থেকেও পালিয়ে যায়। এদিকে দোকানদারের বন্ধু যেহেতু শেরিফ অফিসে ফোন করেছিল, তাই পুলিশ দোকানে চলে যায়। যেহেতু এই কেসে জেল পলাতক কয়েদিরা জড়িত ছিল, তাই লোকাল পুলিশ এজেন্ট মাহনকে এই ব্যাপারে জানালে মাহন নিজেই দোকানে চলে আসে। মাহন দোকান সার্চ করে দোকানদার এবং তার বন্ধু দুজনকেই বাধা অবস্থায় পেয়ে যায়। ওরা জানিয়ে দেয় আসামিরা এখানেই এই শহরেই আছে। এই সময় ডেভিড টুইনার আরেকটা ভুল করে ফেলে। সে তখন দোকানের কাণ্ডের জন্য গাড়িতে গ্যাস ভরতে ভুলে গিয়েছিল, তাই গাড়িতে গ্যাস ভরতে সে আবারও বের হয়। গ্যাসের জন্য ডেভিড গ্যাস স্টেশনে ঢুকলে ম্যানেজার তাকে দেখেই চিনে ফেলে, তাই ডেভিড পালানোর চেষ্টা করে, কিন্তু সে পুলিশ এবং মাহনের সামনে পড়ে যায়। কিছুক্ষণ বৃথা পালানোর চেষ্টা করার পরে মাহন তাকে ধরে ফেলে। অন্যদিকে মাইকেলেরা মেঝে খুঁড়ে সাইলোর ফাউন্ডেশনটা দেখতে পায় এবং শিওর হয়ে যায় টাকাগুলো এখানেই আছে। কিন্তু এরই মধ্যে বাড়িওয়ালি এদের সন্দেহ করতে শুরু করে এবং কাজ বন্ধ করে চলে যেতে বলে। এ সময় আবার বাড়িওয়ালির মেয়েও বাড়ি ফিরে আসে, কিন্তু সমস্যা হলো বাড়িওয়ালির মেয়ে আবার একজন পুলিশ অফিসার, তাই বাধ্য হয়ে টি ব্যাগ এবার মহিলার গলায় ছুরি ধরে তাকে হোস্টেজ বানিয়ে নেয়। বাড়িওয়ালির মেয়ে বাড়ি ফিরলে তারা তাকেও ব্ল্যাকমেল করে হোস্টেজ বানিয়ে নেয়। মাইকেল তাদের বুঝিয়ে বলে তারা কারো ক্ষতি করবে না, 2-1 ঘন্টার ভেতরে কাজ শেষ করে তারা চলে যাবে। এরপরে তারা আবারও খোঁড়াখুড়ি শুরু করে। খোঁড়াখুড়ি প্রায় শেষের দিকে তখন টিভিতে নিউজ দেখা যায় এলজেকে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হয়নি। আসলে লিঙ্কনকে ধরার জন্য এটা এজেন্ট পল এবং দ্য কোম্পানির একটা ট্রিক ছিল, কিন্তু লিঙ্কন সেটা বুঝতে পারে না। সে কাজ বাদ দিয়ে এলজের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে পড়ে। মাইকেল তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে কোনো কথা শোনে না, তাই মাইকেল লিঙ্কনকে চলে যাওয়ার অনুমতি দেয় এবং লিঙ্কন এলজের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সারা বাবার সাথে দেখা করতে গভর্নর রেসিডেন্সিতে গিয়ে দেখে তার বাবার মৃতদেহ দড়িতে ঝুলছে। একটু পরে পুলিশ এসে জানায় সারার বাবা আত্মহত্যা করেছে, কিন্তু সারা জানতো তার বাবা আত্মহত্যা করার মানুষ না, তাই সে আর পুলিশের সাথে কোনো কথা বাড়ায় না। গভর্নরের ডেড বডি সরিয়ে নিয়ে যাওয়ার পরে সারা সেখানে একটা চাবি খুঁজে পায়, যেটা গভর্নরের পকেট থেকে পড়েছে। সারা চাবিটা নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যায় এবং দেখে তার টেবিলের উপরে মরফিন ড্রাগ, ইনজেকশন এবং ড্রাগ সেবনের অন্যান্য জিনিসপত্র রাখা আছে। সারা বুঝতে পারে সেও এবার ওদের নজরে পড়ে গেছে। তার বাবা হয়তো লিঙ্কনের কেসের ব্যাপারে কিছু জেনে গিয়েছিল, তাই কোম্পানির লোকেরা তাকে খুন করে ফেলেছে, আর এখন সেও তাদের টার্গেট। যাই হোক, এদিকে এজেন্ট মাহন ডেভিডকে জিজ্ঞাসাবাদ করছিল
ডেভিড প্রথমে কিছুই বলতে চায় না, তবে মাহন তাকে নানা রকম লোভনীয় সুবিধা দেওয়ার প্রলোভন দেখালে সে মাহনকে মাইকেলদের কাছে নিয়ে যেতে রাজি হয়। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড তাকে ভুল পথে নিজের গার্লফ্রেন্ডের বাড়ির সামনে নিয়ে আসে। ডেভিড মেয়েটার কাছ থেকে বিদায় নিতেই এখানে এসেছিল, কারণ সে জানত মাহন তাকে কখনোই ছাড়বে না। ডেভিড এরকম প্রতারণা করায় মাহন খুব রেগে যায়, তাই সে ডেভিডকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফেক এনকাউন্টারে মেরে ফেলে। অন্যদিকে মাইকেলেরা খুঁড়তে খুঁড়তে অবশেষে টাকার বাক্সটা পেয়ে যায়। এতক্ষণ পরে তাদের মুখে হাসি ফুটে ওঠে। তারা দ্রুত টাকাগুলো বের করে নিচ্ছিল। টাকা ব্যাগে ভরা শেষ হতেই ফার্নান্দো গান নিয়ে রুমে ঢোকে এবং বলে এখান থেকে কেউ বের হতে পারবে না। ফার্নান্দোর এরকম পল্টি নেওয়া দেখে সবাই হতবাক হয়ে যায়। ফার্নান্দো টাকার ব্যাগটা কেড়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। ফার্নান্দো পালানোর পরে মাইকেল পাশের রুমে গিয়ে বাড়িওয়ালির হাতের বাঁধন সামান্য কেটে দেয়, যাতে মোচড়ামুচড়ি করে মহিলা হাতের বাঁধন খুলে ফেলতে পারে। যদিও বাঁধন খুলতে খুলতে অন্তত ঘন্টাখানেক লেগে যাবে, ততক্ষণে মাইকেলেরা পালিয়ে সেফ জায়গায় চলে যেতে পারবে। এরপরে মাইকেল টি ব্যাগকেও বেঁধে রেখে যেতে চায়, কারণ সে একজন সাইকো। কিন্তু গ্যারেজ রুমে ফিরে গিয়ে দেখে টি ব্যাগ নেই, সেও পালিয়েছে। তো বেঞ্জামিনও এবার নিজের পথ বেছে নেয় আর মাইকেল একটা জঙ্গলের ভেতরে চলে যায়। সেখানে ফার্নান্দো তার জন্য অপেক্ষা করছিল। আসলে টি ব্যাগকে টাকার ভাগ দেবে না বলেই তারা এই ট্রিক্স খাটিয়েছিল, কিন্তু ব্যাগ খুলে দেখা যায় উল্টো টি ব্যাগই তাদের বোকা বানিয়েছে। ফার্নান্দো ব্যাগ ছিনতাই করার আগেই টি ব্যাগ টাকার ব্যাগটা বদলে দিয়েছিল, আর সেই টাকা নিয়ে টি ব্যাগ এতক্ষণে বহুদূরে চলে গেছে। এদিকে সারা কি করবে বুঝে উঠতে পারছিল না। এ সময় একজন এজেন্ট তার বাড়িতে ঢুকে পড়ে এবং সারাকে ড্রাগের মামলায় ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু সারা তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদূর গিয়ে সারা তার বাবা গভর্নর ট্রেনকেডির সেক্রেটারিকে ফোন করে সব জানিয়ে দেয়। এরপর কথা শেষ করে বুথ থেকে সরে যেতেই বুথে আরেকটা মেয়ে ফোন করতে ঢোকে। হঠাৎ একটা গাড়ি এসে থামে এবং গাড়ির ভেতর থেকে কেউ গুলি করে মেয়েটাকে মেরে ফেলে। সারা বুঝতে পারে শুটারের আসল টার্গেট সেই ছিল। ওরা ভুল করে সিভিলিয়ান মেয়েটাকে খুন করে ফেলেছে। সারা এবার পালিয়ে একটা ওয়্যারহাউসে লুকিয়ে থাকে। সে মাইকেলের দেওয়া সব চিঠিতে থাকা কোডগুলোকে ডিকোড করতে শুরু করে। সে সব ডিকোড করেও ফেলে, কিন্তু দেখা যায় একটা চিঠি সে এখনো খুলে দেখেনি। সেই চিঠিটা তার বাড়িতেই পড়ে আছে। কিন্তু একটু পরে এজেন্ট পল তার লোকজন নিয়ে সারার বাড়িতে সব প্রমাণ নষ্ট করতে যায়। তখনই সে মাইকেলের লাস্ট চিঠিটা পেয়ে যায়। পল নিজেও এতক্ষণে বুঝে গিয়েছিল মাইকেলের পাঠানো এই নম্বরগুলো কোনো ফোন নম্বর না, বরং এগুলো দিয়ে সে অন্য কিছু বোঝাতে চেয়েছে। অন্যদিকে এজেন্ট মাহন বুড়োতে এসে দেখে তার ঊর্ধ্বতন কর্মকর্তা রিচার্ড অপেক্ষা করছে। মাহন জন এবং ডেভিডকে এনকাউন্টার করে মেরে ফেলেছে। এটার ইনভেস্টিগেশন করতে রিচার্ড এসেছে। রিচার্ড অতীতে মাহনের সাথে সহকর্মী হিসেবে কাজ করেছে, তাই সে জানত মাহনের এই এনকাউন্টারগুলো ফেক। এই জন্য মাহন বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। আরেকদিকে এলজেকে একটা জায়গায় এনে ছেড়ে দেওয়া হয়। লিঙ্কন তাকে দূর থেকে ফলো করছিল, তবে সে কাছে আসছিল না, কারণ সে ছাড়াও এলজেকে হয়তো আরো অনেকেই ফলো করছে। তাই সে একটা ট্রিক্স খাটায়। সে রাস্তার একটা ছেলেকে টাকা দিয়ে হায়ার করে এলজের সাথে অকারণে মারামারি লাগায়। ফলে আহত হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর হাসপাতালে সবার চোখের আড়াল হতেই লিঙ্কন এলজেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মাইকেল আর ফার্নান্দো জঙ্গলের ভেতরে আটকা পড়েছিল। বের হবার রাস্তায় পুলিশের টহল খুবই টাইট ছিল। আবার জঙ্গলের মাঝ বরাবর একটা নদী ছিল, তাই বাইক নিয়ে পার হওয়া সম্ভব ছিল না। তারা একটা গাছের গুড়ির ওপর দিয়ে হেঁটে নদীটা পার হবার চেষ্টা করে, কিন্তু ফার্নান্দো পা পিছলে পড়ে যায় এবং তার পাটা গাছের গুড়ির নিচে বাজেভাবে আটকে যায়। তারা দুজনে পাটা কিছুতেই বের করতে পারছিল না। এ সময় মাইকেল দূরে একটা সাইরেন শুনতে পায় এবং বুঝতে পারে কাছাকাছি একটা বাঁধ আছে। যেহেতু সাইরেন বাজছে তাই বাঁধটা খুলে দেওয়া হবে। বাঁধ খুলে দিলে নদীর পানি বেড়ে যাবে এবং গাছের গুড়িটাও ভেসে উঠবে। তখন ফার্নান্দোর পাটা ইজিলি বের করে নিতে পারবে। কিন্তু তাদের এতক্ষণ অপেক্ষা করারই বা সময় কই। পুলিশেরা ততক্ষণে জঙ্গলের ভেতরে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল। মাইকেল এবার একটা বুদ্ধি খাটায়। সে গাছের গুড়ির সাথে একটা দড়ি বাঁধে এবং দড়ির আরেক প্রান্ত বাইকের সাথে লাগায়। এরপরে বাইকটা স্টার্ট করে ছেড়ে দেয়। এতে গাছের গুড়িতে টান লাগে এবং ফার্নান্দোর পাটা আলগা পেয়ে বেরিয়ে আসে। কিন্তু পুলিশেরা আওয়াজ পেয়ে জঙ্গলের ভেতরে চারিদিক থেকে তাদের ঘিরতে শুরু করে। তবে তারা সঠিক সময়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এবার তাদের লিঙ্কনের সাথে রিইউনিয়নের কথা ছিল, কিন্তু ফার্নান্দো তার বন্ধুকে ফোন দিয়ে জানতে পারে মারিক্রুজ নাকি শেষ মুহূর্তে হেক্টরের সাথে বিয়ে ভেঙে দিয়েছে। এটা শুনে আনন্দে ফার্নান্দো মারিক্রুজের কাছে যেতে চায়। মাইকেলও তাকে বাধা না দিয়ে যাওয়ার অনুমতি দেয়।
পাশাপাশি তার কাছে থাকা অল্প কিছু টাকাও ফার্নান্দোকে দিয়ে দেয়। যাই হোক, এদিকে পল গিয়ে মাহনের সাথে দেখা করে আর সারাকে পাঠানো মাইকেলের চিঠিগুলো ডিকোড করে যা যা পেয়েছে সেগুলো দেখায়। তারা ধারণা করে সবগুলো কোড এক জায়গায় করলে কোনো জায়গার নাম পাওয়া যাবে, যেখানে গেলে মাইকেলকে পাওয়া যাবে। তো মাহন আর পল একে অপরকে এই কেসে হেল্প করার সমঝোতা করে। ফার্নান্দো চলে যাবার পরে মাইকেল স্টাফ সেজে একটা বোটানিক্যাল গার্ডেনে ঢোকে। এখানে সে আগে থেকে কিছু জিনিস লুকিয়ে রেখেছিল, কিন্তু সেগুলো পাওয়ার আগেই সিভিলে থাকা গোয়েন্দারা তাকে দেখে ফেলে। তাই মাইকেলকে বাধ্য হয়ে পালিয়ে যেতে হয়। পালিয়ে মাইকেল একটা বারে আসে। বারের টিভিতে সে এজেন্ট মাহনের সাক্ষাৎকার দেখতে পায়। সেখান থেকে জানতে পারে মাহন ডেভিডকেও মেরে ফেলেছে। এছাড়া বোটানিক্যাল গার্ডেনে রাখা তার নাইট্রোগ্লিসারিনের শিশিগুলো তারা উদ্ধার করে ফেলেছে। তাই মাইকেল এবার সব বাদ দিয়ে আগে মাহনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। মাহনের ব্যাপারে বিস্তারিত জানতে মাইকেল একটা সাইবার ক্যাফেতে যায় এবং মাহনের সব ডিটেলস সার্চ করে ঘাটাঘাটি করতে শুরু করে। মাইকেল মাহনের শত্রুদের ব্যাপারেও ঘাটাঘাটি করছিল। অস্কার শেলস নামের একজন ক্রিমিনাল মাহনকে সবচেয়ে বেশি জ্বালিয়েছিল। বলা চলে ক্রিমিনালটা মাহনের নাজেহাল অবস্থা করে দিয়েছিল। যদিও পুলিশের রেকর্ড অনুযায়ী শেলস এখনও পলাতক। মাইকেল তার ডিটেলসও বের করে রাখে। মাইকেল মাহনের এক্স ওয়াইফ প্যাম মাহনের ডিটেলসও পেয়ে যায়। এরপরে মাইকেল নিজের ড্রেস আপ বদলে এফবিআই এজেন্ট সেজে মাহনের স্ত্রী প্যামের বাড়িতে যায়। মাইকেল নিজেকে এফবিআই এজেন্ট পরিচয় দিয়ে বলে সে রুটিন ভেরিফিকেশনে এসেছে। এছাড়াও কথার প্যাচে সে প্যামকে মোটামুটি পটিয়ে ফেলে এবং মাহনের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। প্যামের কাছ থেকে মাইকেল মাহনের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা কথা জানতে পারে। মাহন আগে স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু কোনো কারণে সে স্ট্রেসফুল হয়ে পড়ে। সে বাড়ির পেছনের বাগানে বেশিরভাগ সময় পায়চারি করে কাটাতো। একদিন সে হঠাৎ সারের বস্তা জঙ্গল এনে খোঁড়াখুড়ি শুরু করলো। এরপরে ফুলের চাষ শুরু করে দিল। প্যাম মাহনের সাথে এই ব্যাপারে কথা বলতে গেলে সে বলতো প্যাম বা তাদের ছেলে যেন কখনো বাগানের এই দিকে না আসে। কথাগুলো শুনে মাইকেলের মুখে হাসি ফুটে ওঠে। মানে বাগানে মাহনের লুকিয়ে রাখা রহস্যের ব্যাপারে সে জেনে যায়। ব্যাপারটা শিওর হবার জন্য মাইকেল অস্কার সেলসের ব্যাপারে জিজ্ঞেস করলে প্যাম বলে মাহনের এই অবস্থা হয়তো সেলসের জন্যই হয়েছে। তো মাইকেলের যেটুকু জানা বা বোঝার তা হয়ে যায়। এই জন্য সে আর কোনো প্রশ্ন না করে বেরিয়ে যায়। বাইরে বের হবার আগে মাইকেল প্যামের মোবাইলটা তুলে নিয়েছিল। সে বাইরে এসে প্যামের মোবাইল থেকে ডিরেক্ট মাহনকে ফোন করে। মাইকেলের ফোন মাহন কোনোভাবেই এক্সপেক্ট করেনি, তাই সে বেশ হকচকিয়ে যায়। মাইকেল বলে সে মাহনের রহস্যের কথা জেনে গিয়েছে। শেলস আসলে পলাতক না, বরং শেলস মাহনকে এত বেশি প্যারা দিয়েছিল যে মাহন তাকে ধরার পরে খুন করে ফেলে। এরপর শেলসের লাশটা মাহন বাড়ির পেছনের ওই বাগানে লুকিয়ে রেখেছে। সেই দিনের পর থেকে মাহনের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। তার সবসময় অস্থিরতা লাগে। এই জন্য মাহন হাইড্রোজের একটা ড্রাগের ট্যাবলেটও খায়। তো মাইকেল মাহনের ব্যাপারে সব জেনে গেছে। এই জন্য মাহন প্রচণ্ড ঘাবড়ে যায়। মাইকেল মাহনকে অফার দেয় সে কাউকে কিছু বলবে না, বিনিময়ে মাহন তাদেরকে শান্তিপূর্ণভাবে পালানোর সুযোগ দেবে। মাহন রাগে ফুঁসতে থাকে এবং ভবিষ্যতে এর শোধ নেবে বলে ফোন রেখে দেয়। এদিকে বেঞ্জামিন শিকাগোতে এসে তার কয়েকজন বন্ধুর সাথে দেখা করে তাদের কাছে হেল্প চায়, যাতে সে নিজের স্ত্রী সন্তানকে নিয়ে দেশ ছেড়ে পালাতে পারে। আজ বেঞ্জামিনের স্ত্রী কেসির সাথে দেখা করার কথা আছে, কিন্তু এফবিআই এজেন্টরা কেসিকে অবরুদ্ধ করে রেখেছে যাতে তারা বেঞ্জামিনকে ধরতে পারে। এই জন্য বেঞ্জামিনও একটা প্ল্যান বানায়। যেহেতু সে আগে মিলিটারিতে ছিল, তাই টেকনিক্যালি সেও যথেষ্ট বুদ্ধিমান ছিল। তো যেখানে তাদের দেখা করার কথা ছিল সেখানে বেঞ্জামিন নিজে না গিয়ে তার এক বন্ধুকে পাঠায়। এদিকে এজেন্টরাও কেসিকে সেখানে গিয়ে অপেক্ষা করতে বলে। কেসি সেখানে যেতেই ছদ্মবেশে থাকা বেঞ্জামিনের বন্ধু তাকে বলে দেয় একটু পরে রাস্তায় একটা কালো গাড়ি আসবে। কেসি যেন গাড়িতে উঠে পড়ে। বেঞ্জামিন তাদের বাচ্চার স্কুলের সামনে আছে। সে বাচ্চাকে নিয়ে এসে কেসির সাথে দেখা করবে, এরপরে দেশ থেকে পালিয়ে যাবে। তো কথা মতো কেসি হঠাৎ দৌড়াতে শুরু করে। এজেন্টরা এমনটা একদমই এক্সপেক্ট করেনি। তারা নাগাল পাওয়ার আগেই কেসি গাড়িতে উঠে পালিয়ে যায়। এজেন্টরা গাড়ি নিয়ে তাড়া করলে পথে আবার আরেকটা ভ্যান এসে এজেন্টের সামনে দাঁড়িয়ে পড়ে। এতে তারা পুরোপুরি কেসির অ্যাক্সেস হারিয়ে ফেলে। অন্যদিকে বেঞ্জামিন স্কুল থেকে বাচ্চাকে তুলে নিয়ে পালিয়ে আসে এবং নির্ধারিত জায়গায় স্ত্রীর সাথে রিইউনিয়ন করে। এদিকে টি ব্যাগ টাকার ব্যাগটা নর্থ ওয়েস্ট বাস লাইনের একটা লকারে রেখে দেয়। এরপরে কিছু ফুল নিয়ে সেই মহিলার বাড়িতে আসে যার সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল এবং যে তাকে ধরিয়ে দিয়েছিল। মহিলার ওপরে টি ব্যাগের প্রতিশোধ নেওয়া বাকি ছিল, কিন্তু বাড়িতে এসেই দেখে
এখানে আর কেউ থাকে না। মহিলা বাচ্চাদের নিয়ে অন্য কোথাও শিফট হয়ে গেছে। ফাঁকা বাড়িতে এসে টি-ব্যাগ পুরনো স্মৃতিচারণ করছিল। হঠাৎ ক্যাপ্টেন বেলিক আর গ্যারি এসে তাকে মারতে শুরু করে এবং বেঁধে ফেলে। বেলিক ডাবল কে রেঞ্জের বাড়ির ওই মহিলার সাথে কথা বলে বুঝতে পেরেছিল টাকাগুলো টি-ব্যাগই ঝেড়ে দিয়েছে, তাই সে টি-ব্যাগকে খুঁজতে শুরু করে। এছাড়া সে জেলের ডেটাবেস থেকে জানতে পেরেছে টি-ব্যাগ এই বাড়ির ঠিকানায় প্রায় 52টা চিঠি পাঠিয়েছিল। তাই বেলিক ধারণা করেছিল টি-ব্যাগ এখানে আসবে, আর শেষ পর্যন্ত হলো তাই। বেলিক টি-ব্যাগকে বেঁধে রেখে টাকার কথা জিজ্ঞেস করলে টি-ব্যাগ সব অস্বীকার করে, এমনকি সে বেলিকের সাথে দুর্ব্যবহারও করে। এতে বেলিক রেগে গিয়ে টি-ব্যাগের ওপরে টর্চার করতে শুরু করে। এদিকে এজেন্ট মাহন বাড়ি ফিরে সেই জায়গাটা খুঁড়তে শুরু করে যেখানে সে সেলসের লাশ পুঁতে রেখেছিল। সব সময় এই আতঙ্ক সে আর বয়ে বেড়াতে পারছিল না, তাই সে কঙ্কালটা এখান থেকে সরিয়ে ফেলবে। অন্যদিকে লিঙ্কন এলজেকে নিয়ে একটা জায়গায় অপেক্ষা করছিল। মাইকেলের এখানে এসে তাদের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তারা পুলিশের চোখে পড়ে যায়। বাঁচার জন্য তারা পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাদের গ্রেপ্তার করে নেয়। পুলিশ তাদেরকে অ্যারিজোনার উইলকক্স রোড দিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা গ্রুপ এসে পুলিশের জিপের ওপরে অ্যাটাক করে। লিঙ্কন এদের শত্রু ভেবে ডিফেন্ড করার চেষ্টা করে। তখন তারা জানায় তারা লিঙ্কনের বাবার লোকজন। তারা এখানে লিঙ্কন এবং এলজেকে উদ্ধার করতে এসেছিল, তাই লিঙ্কন এলজেকে নিয়ে তাদের সাথে সেফ প্লেসে চলে যায়। অন্যদিকে মাইকেল সারার সাথে দেখা করার জন্য তাকে একটা ফ্যাক্স পাঠিয়ে 1 ঘন্টার ভেতরে বাটারফিল্ড রোডে আসতে বলে। সারা তখনই ঠিকানা মতো চলে আসে এবং একটু পরে মাইকেলও তার সামনে এসে উপস্থিত হয়। কিন্তু মাহন তখনও মাইকেলের পিছু ছাড়ছিল না। সে মাইকেলের আগের মেসেজগুলো ডিকোড করে ওই এলাকারই অ্যাড্রেস বের করে ফেলে। এরপরে সেখানে এসে জিজ্ঞাসাবাদ করে একটা হোটেল থেকে জানতে পারে মাইকেল গত রাতে এই হোটেলে উঠেছিল, আর মাইকেল এই হোটেলেরই ফ্যাক্স মেশিন থেকে সারাকে ফ্যাক্স পাঠিয়েছিল। এই জন্য হিস্টোরি থেকে মাহন জেনে যায় মাইকেল আর সারা কোথায় দেখা করছে। তাই সেও বাটারফিল্ডের জন্য বেরিয়ে পড়ে। দূর থেকে দ্রুত একটা গাড়ি ছুটে আসতে দেখে মাইকেল বিপদ সংকেত বুঝে যায়, কিন্তু মাহন তাকে পালানোর সুযোগ দেয় না। মাহন ক্রমাগত তাদের গাড়িকে আঘাত করতে থাকে, এতে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। ফলে মাইকেল সারাকে নিয়ে একটা ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে। মাহনের অ্যাগ্রেসিভ আচরণ দেখে মাইকেল সারাকে বলে মাহন তাকে গ্রেফতার করতে না, বরং মেরে ফেলতে চায়, যাতে মাইকেল মাহনের সিক্রেটটা আর কাউকে বলতে না পারে। মাইকেল ঠান্ডা মাথায় কৌশল খাটিয়ে মাহনকে পুরো ফ্যাক্টরিতে ঘুরিয়ে বেড়ায়। এই সুযোগে সারা বাইরে চলে যায় আর মাইকেল গ্যাসের সিলিন্ডার খুলে দেয়। ফলে ফ্যাক্টরির ভেতরে গ্যাসে ভরে যায়। কিছুক্ষণের ভেতরে মাইকেল মাহনকে একটা ঘরে আটকে দেয়। মাহন গুলি চালাতে চাইলে মাইকেল বলে সে গুলি চালালে পুরো ফ্যাক্টরি ব্লাস্ট করবে এবং দুজনেই মারা যাবে। এটা শুনে মাহন নিজেকে সংযত করে নেয়। এরপরে মাইকেল সারাকে নিয়ে সেফ জায়গায় পালিয়ে আসে। এদিকে বেলিক টি-ব্যাগকে অনেক অত্যাচার করতে থাকে, তবুও বেলিকের কাছে ধরা না দিয়ে টি-ব্যাগ লকারের চাবিটা খেয়ে ফেলে। কিন্তু বেলিকের মতো হারামি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। সে টি-ব্যাগকে জোর করে টয়লেট করায় এবং চাবিটা ঠিক আদায় করে নেয়। বের হবার আগে বেলিক টি-ব্যাগের হাতটা বেঁধে দেয় এবং পুলিশকে ফোন করে বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দেয়। তারপরে নর্থ ওয়েস্ট বাস লাইনে এসে লকার থেকে টাকার ব্যাগটা কেড়ে নেয়। কিন্তু এ সময় গ্যারি আবার পোল্টি মারে। সে আচমকা বেলিকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং একাই টাকার ব্যাগটা নিয়ে চলে যায়। অন্যদিকে মাইকেল আর সারা একটা অ্যাপার্টমেন্ট রেন্টে নিয়ে রাতটা সেখানেই কাটিয়ে দেয়। মাইকেল সামান্য চোট পেয়েছিল, সারা সেখানে ব্যান্ডেজ করে দেয়। কিন্তু সারার মনে হচ্ছিল এত কিছুর পরেও মাইকেলের সাথে থাকাটা তার উচিত হচ্ছিল না। এই জন্য সকালে মাইকেলকে কিছু না বলেই বেরিয়ে যায়। আর এবার সে পলের সামনে পড়ে। পলের ওপরে সারাকে অপহরণ করে স্বীকারোক্তি আদায়ের জন্য অর্ডার ছিল, তাই অর্ডার পালন করতে পল এবার আসল পরিচয়ই সারার সামনে এসে দাঁড়ায় এবং তাকে গান পয়েন্টে নিয়ে আসে। এরপরে পল সারাকে নিজের অ্যাপার্টমেন্টে ধরে নিয়ে যায়। তারপরে সারাকে জিজ্ঞেস করে তার বাবার দেওয়া পেনড্রাইভটা কোথায়। সারা তো কোনো পেনড্রাইভের কথা জানতো না, তাই সে এই ব্যাপারে কিছুই বলতে পারে না। তখন পল তাকে টর্চার করতে শুরু করে। সে সারাকে বাথটাবের পানির ভেতরে মুখ ঠেসে ধরে, কখনো বা স্ত্রী মেশিন দিয়ে পানিতে শকও দেয়। এভাবে কিছুক্ষণ পর পর সারাকে টর্চার করেও সারার কাছে কিছুই জানা যায় না। এরই মধ্যে এজেন্ট কিমের ফোন আসে এবং আপডেট জানতে চায়। পল যখন জানায় সারা কিছু বলছে না, তখন কিম সারাকে মেরে ফেলার নির্দেশ দেয়। দ্য কোম্পানি কোনো ব্যাপারে ন্যূনতম রিস্কও নিতে চায় না। পল এবার বেশ দ্বিধায় পড়ে যায়। সে সারাকে মারতে চাইছিল না, আবার সারাকে না মারলে কোম্পানির লোকেরা পলকেই মেরে ফেলবে।
তাই পল দোটানায় পড়ে যায়। এদিকে লিঙ্কনের বাবা এসে তার আর এলজের সাথে দেখা করে। লিঙ্কনের বাবা জানায় দ্য কোম্পানি ভোট কেনাবেচা থেকে শুরু করে খুন, যুদ্ধ বাঁধানো এমন কোনো কাজ নেই যেটা করছে না, তাই তারা কোম্পানিকে ধ্বংস করতে চাইছে। আর এই জন্য প্রথমে তাদের প্রেসিডেন্ট রেইনল্ডকে নামাতে হবে। রেইনল্ড যেহেতু কোম্পানির হয়ে কাজ করে, তাই তাকে নামাতে পারলে কোম্পানিকেও সহজে প্রতিহত করা যাবে। তো সপ্তাহখানেক আগে তাদের একজন এনএসএ অ্যানালিস্ট ইশেলন প্রোগ্রাম হ্যাক করেছিল। সারা দেশের সব ফোন কল, মেসেজ, ইমেল সবকিছুই এই ইলেকশন প্রোগ্রাম দিয়ে কন্ট্রোল করা হয়। তো সেই সব ফোন কলের মধ্যে অ্যানালিস্ট প্রেসিডেন্টের ফোন কলও পেয়ে যায়, যেখানে স্টেটমেন্টকে নিয়ে যে ষড়যন্ত্র সাজানো হয়েছে তার সবটা উঠে এসেছে। অ্যানালিস্ট সেই প্রমাণগুলো একটা পেনড্রাইভে করে বাইরে আনার চেষ্টা করে, কিন্তু সে সক্ষম হয় না। পরবর্তীতে পেনড্রাইভটা সারার বাবা গভর্নর টেনক্রেডির হাতে পড়ে। এই জন্য কোম্পানির লোকেরা গভর্নরকে মেরে ফেলেছে। তবে তারা গভর্নরের কাছে পেনড্রাইভটা পায়নি, এই জন্য তারা এখন সারাকে টার্গেট করেছে। তাদের ধারণা হয়তো সারার কাছে পেনড্রাইভটা থাকতে পারে। কথাগুলো শেষ করতে না করতেই কোম্পানির একজন এজেন্ট এসে তাদের ওপরে অ্যাটাক করে। তবে তারা সম্মিলিতভাবে এজেন্টকে মেরে ফেলতে সক্ষম হয়, যদিও লিঙ্কনের বাবার দুজন লোক এতে মারা যায়। কিছুক্ষণ পরে কোম্পানির এজেন্টের কাছে আপডেট জানার জন্য এজেন্ট কিমের ফোন আসে। লিঙ্কন ফোনটা রিসিভ করলে দুজনে একে অপরকে শেষ করে ফেলার থ্রেট দেয়। কিম কনফিডেন্টের সাথে বলে লিঙ্কন কখনই তার নাগাল পাবে না, এই বলে ফোন রেখে দেয়। লিঙ্কন এলজেকে তার বাবার বিশ্বস্ত এজেন্ট জেনের কাছে রেখে মেক্সিকো বর্ডারে মাইকেলের সাথে দেখা করার জন্য বের হয়। লিঙ্কনের সাথে তার বাবাও বের হয়। এদিকে এজেন্ট মাহন এখনো ফ্যাক্টরির ভেতরেই আটকা পড়ে আছে। কিম নিজে গিয়ে মাহনকে উদ্ধার করে। তারপরে মাহনকে শেলসের ব্যাপারটা নিয়ে ব্ল্যাকমেল করে নির্দেশ দেয় সে যেন দ্রুত মাইকেল এবং লিঙ্কনের খেলা শেষ করে, না হলে তার এই সিক্রেট আর সিক্রেট থাকবে না, সবাই জেনে যাবে। আসলে দ্য কোম্পানিও মাহনের এই রহস্যের ব্যাপারে জানতো, এই জন্য তাকে ক্রমাগত প্রেশার দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিত। যাই হোক, এদিকে টি-ব্যাগ নিজের হাতের বাঁধন কিছুতেই খুলতে পারছিল না। এরই মধ্যে আবার পুলিশ এসে যায়, তাই সে আবারও তার কাটা হাতের জয়েন্ট খুলে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। গ্যারি বেলিকের কাছ থেকে টাকার ব্যাগটা ঝেড়ে দিয়ে একটা হোটেলে আত্মগোপন করেছিল, কিন্তু সে জানতো না টি-ব্যাগ টাকার ভেতরে একটা জিপিএস ট্র্যাকার রেখে দিয়েছিল। টি-ব্যাগ ট্র্যাক করে ঠিক ওই হোটেলে পৌঁছে যায় এবং গ্যারিকে মেরে টাকার ব্যাগটা উদ্ধার করে চলে যায়। অন্যদিকে মাইকেল তার পূর্ব প্ল্যান মোতাবেক আমেরিকার মেক্সিকোর বর্ডারের একটা মরুভূমিতে যায়। সেখানে একদল চোরাচালান কারবারিরা তাকে বর্ডার পার হতে সাহায্য করবে। তবে সমস্যা হলো এরা মাইকেলকে নাইট্রোগ্লিসারিনের বিনিময়ে সাহায্য করতে রাজি হয়েছিল, কিন্তু মাইকেল যে নাইট্রোগ্লিসারিনের শিশিগুলো বোটানিক্যাল গার্ডেনে লুকিয়ে রেখেছিল সেগুলো তো পুলিশ উদ্ধার করে নিয়েছে। এই জন্য মাইকেল পানির সাথে চিনি গুলিয়ে নাইট্রোগ্লিসারিনের মতো কালার তৈরি করে, এরপরে শিশিতে ভরে সেগুলোকে নাইট্রোগ্লিসারিন বলে লোকগুলোর হাতে তুলে দেয়। কিন্তু তারা এতটাও বলদ ছিল না। এরা টেস্ট করতেই মাইকেলের চালাকি ধরে ফেলে এবং তার দিকে গান পয়েন্ট করে। মাইকেল বোঝানোর চেষ্টা করে তার ভাই লিঙ্কন আসলেই সে নাইট্রোগ্লিসারিন ম্যানেজ করে দেবে, কিন্তু মাইকেলকে তারা আর ভরসা করবেই বা কেন। এরই মধ্যে হঠাৎ ফার্নান্দো চলে আসে এবং তাদের ওপরে গুলি চালিয়ে মাইকেলকে উদ্ধার করে। একজনের গায়ে গুলি লাগে এবং রক্তক্ষরণ হতে শুরু করে, তবুও তাকে সহ তিনজনকে তারা বেঁধে ফেলে। ফার্নান্দোর গার্লফ্রেন্ড মারি ক্রুজ বিয়ে করেনি, এরকম একটা নিউজ পেয়ে সে চলে গিয়েছিল, কিন্তু যাওয়ার পরে জানতে পারে তার গার্লফ্রেন্ড মেক্সিকোতে চলে গিয়েছে। এতে ফার্নান্দো খুবই কষ্ট পেয়েছিল। তবে ফার্নান্দো চলে যাওয়ার আগে মাইকেল তাকে এই জায়গার লোকেশন দিয়ে বলেছিল কখনো বেশি বিপদে পড়লে সে যেন এখানে আসে, তো সেই জন্যই ফার্নান্দো মূলত এখানে এসেছিল। যাই হোক, মাইকেল দালালগুলোকে জিজ্ঞেস করে মেক্সিকোর বিমান কোথায় নামবে, কিন্তু লোকগুলো সেটা জানায় না। অবশ্য বিমানের ব্যাপারে শুধুমাত্র গুলি লাগা দালালটাই জানতো তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, এই জন্য তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে মাইকেল বিমান কোথায় নামবে সেটা জানতে চায়। দালালটা জানায় ফিনলে রোডে হাইওয়ে 8-এ বিমান ল্যান্ডিংয়ের জায়গা আছে, বিমানটা সেখানেই নামবে। আসলে দালালটা ভেবেছিল মাইকেল তাদেরকে মেরে ফেলবে, এই জন্য সে মিথ্যা জায়গার কথা বলেছিল। কিন্তু মাইকেল যখন নিজেদের রিস্ক নিয়ে সত্যিই তাদের মুক্ত করে দেয়, তখন লোকটাও সত্য অ্যাড্রেসটা বলে দেয় যে ফিনলে রোডে না, বরং বিমানটা 7 মাইল মার্কারে রুট 4-এ সূর্যাস্তের সময় নামবে, আর বিমানটা জাস্ট 5 মিনিটের জন্যই সেখানে থামবে। এরপরে মেক্সিকোর ওয়াহাকায় চলে যাবে। তো লোকগুলো চলে যাবার পরে মাইকেল লিঙ্কনের আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের পরেই লিঙ্কন বাবাকে নিয়ে সেখানে চলে আসে। বাবাকে দেখার পরে মাইকেলও বেশ ইমোশনাল হয়ে পড়ে। তবে তাদের অজান্তে এজেন্ট মাহনও জায়গাটার বেশ কাছাকাছি চলে এসেছিল। মাইকেল আগেই জেল থেকে পালানোর পরে মেক্সিকোতে যাবার প্ল্যান করে রেখেছিল, আর সেটা তার ট্যাটুতেও এঁকে রেখেছিল। আর মাইকেলের ট্যাটুর সব ফটো যেহেতু মাহনের কাছে ছিল, তাই সে ট্যাটুর একটা অংশকে ডিকোড করে ধারণা করে এখানে হয়তো কোনো জায়গার জিপিএস লোকেশন উল্লেখ আছে।
তাই সে বুড়োতে লোকেশনটা চেক করতে বলে এবং দেখা যায় এটা সত্যি মেক্সিকো বর্ডারের একটা মরুভূমি লোকেশন। তাই সেও জায়গাটাতে চলে আসে। মাইকেল তার বাবার সাথে বেশ কিছুক্ষণ মান অভিমানের পর্ব চালিয়ে যায়, কারণ ছোটবেলা মাইকেলের বাবা তাকে গোপন একটা জায়গায় অন্য আরেকজনের কাছে রেখে গিয়েছিল। সেখানে মাইকেলকে অনেক অত্যাচারিত হতে হয়েছিল। লোকটা মাইকেলকে মারধর করত এবং অন্ধকার ঘরে দিনের পর দিন আটকে রেখেছিল। আর দীর্ঘদিন অন্ধকারে থাকার কারণেই মাইকেল খুঁটিনাটি ছোট জিনিসগুলো পর্যবেক্ষণ করতে শুরু করে। এই জন্য মূলত সে এখন এতটা ইন্টেলিজেন্ট হয়ে উঠেছে। তো একদিন মাইকেলের বাবা এসে তাকে উদ্ধার করে, তবে তার বাবা ওই লোকটাকে খুন করে ফেলে। মাইকেল সেই মৃতদেহ দেখার ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেনি। মাইকেলের বাবা বোঝায় তার কিছু করার ছিল না। কোম্পানির বিরুদ্ধে যাওয়ার কারণে কোম্পানির লোকেরা তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল। তাকে ধরার জন্য কোম্পানি লিঙ্কন আর মাইকেলকে ইউজ করত। এই জন্য সে তাদেরকে সিক্রেট জায়গায় রাখতে বাধ্য হয়েছিল। তো মান অভিমান আর তর্কাতর্কি করতে করতে তারা মরুভূমির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ এজেন্ট মাহন তাদের কাছে চলে আসে এবং আড়াল থেকে গুলি চালাতে শুরু করে। মাইকেলের বাবাও ব্যাকফায়ার করে তাদের ব্যাকআপ দেয়। এরই মধ্যে তারা সবাই গাড়িতে উঠে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। তবে মাইকেলের বাবার পেটে গুলি লেগেছিল। তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। মৃত্যুর পূর্বে মাইকেলের বাবা মাইকেলকে বলে যত দ্রুত সম্ভব সে যেন সারার সাথে যোগাযোগ করে। এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার রাস্তা একমাত্র সারার কাছে আছে। এদিকে পল অনেক ভেবেচিন্তে সারাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তাই সে সারাকে মেরে ফেলার জন্য তাকে উল্টো করে বাথটবের ভেতরে চুবিয়ে রাখে, যাতে দম আটকে ফুসফুসে পানি ঢুকে সে মারা যায়। সারাকে ডুবিয়ে রেখে পাশের রুমে এসে সারার ডেড বডি কিভাবে সরিয়ে ফেলবে সেই ব্যবস্থা করছিল। কিন্তু ভাগ্য ভালো, সারা কোনোভাবে নিজেকে মুক্ত করে নেয়। অনেকক্ষণ পরে পল যখন বাথরুমে সারাকে দেখতে ঢোকে, তখন সারা আচমকা পলের বুকে ইস্ত্রি মেশিনটা ধরে। এতে গরম ছ্যাঁকা খেয়ে পলের বুক পুড়ে যায়। সে সারাকে কিছু করার আগেই সারা জানালা দিয়ে লাফ দেয় এবং একটা গাড়ির উপরে পড়ে। আহত অবস্থায় সারা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে একটা পাবলিক বাথরুমে গিয়ে নিজেই নিজের ক্ষতগুলো সেলাই করে নেয়। সারার পালানোর খবরটা এজেন্ট কিম জেনে গেলে সে পলকে ফোন করে দ্রুত সারার চ্যাপ্টার ক্লোজ করতে বলে। কিন্তু পল সারাকে খুঁজে পেতে দেরি করছিল। তাই কোম্পানি এবার নিজেদের ডেটাবেস থেকে পলের সমস্ত আইডেন্টিটি মুছে ফেলে। অর্থাৎ কোম্পানির কাছে এখন থেকে পলের আর কোনো ভ্যালু নেই। পল প্রেসিডেন্ট রেনল্ডের সাথে যোগাযোগ করার জন্য ফোন করে, কিন্তু পলকে সেই সুযোগও দেওয়া হয় না। পল বুঝে যায় প্রয়োজন শেষে তাকে সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে। যাই হোক, অন্যদিকে বেঞ্জামিন স্ত্রী এবং মেয়েকে নিয়ে দূরে একটা নিরিবিলি শান্ত জায়গায় গিয়ে ক্যাম্প করেছিল। সে পরিবারের সাথে একটা সুস্থ সুন্দর জীবন কাটাতে চাইছিল। অনেকদিন পরে পরিবারের সাথে সে বেশ ভালো সময় কাটাচ্ছিল। কিন্তু বেঞ্জামিনের মেয়ের পেট ব্যথা শুরু হয়। মেয়েটাকে নিয়মিত ওষুধ খাওয়ানো লাগে। কেসি ওষুধগুলো আনতে ভুলে গেছে, তবে তার কাছে প্রেসক্রিপশনের ফটোকপি ছিল। এই জন্য বেঞ্জামিন আর কেসি একটা ফার্মেসিতে ওষুধ আনতে যায়। বেঞ্জামিন যেহেতু ওয়ান্টেড ক্রিমিনাল, তাই সে দূরে দাঁড়িয়েছিল আর কেসি ফার্মেসির ভেতরে ওষুধ আনতে গিয়েছিল। কিন্তু পত্রিকায় মিসিং রিপোর্টে বেঞ্জামিনের পাশাপাশি কেসির ফটো ছাপা হয়েছিল। তাই ফার্মেসিস্ট তাকে চিনে ফেলে এবং পুলিশ ডেকে কেসিকে ধরে দেয়। পুলিশ কেসিকে বেঞ্জামিনের কথা জিজ্ঞেস করলে কেসি তার ব্যাপারে কিছুই বলে না। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। বেঞ্জামিন আড়াল থেকে এই দৃশ্য দেখে কাঁদতে থাকে। কেসিকে বাঁচাতে তার এখানে কিছুই করার ছিল না। এদিকে গ্যারির খুনের তদন্তকারী অফিসার জানতে পারে গ্যারির সাথে বেলিক ও ইউটোহা শহরে এসেছিল। এই জন্য অফিসার বেলিককে বুড়োতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। অফিসার বেলিককে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছিল। বেলিক আসল ব্যাপারটা গোপন করে প্রথমে বলে এই ধরেন এমনি ভাল লাগছে খুশিতে ঠেলায় ঘুরতে, কিন্তু কেউ ছুটিতে কক্সবাজার বা সেন্ট মার্টিন না গিয়ে ইউটাহাতে কেন আসবে। এই ব্যাপারটা অফিসার বিশ্বাস করতে চাইছিল না। তাই বেলিক এবার বলে তারা খোঁজ পেয়েছিল একজন পলাতক আসামি টি-ব্যাগ এখানে লুকিয়ে আছে, তাই তাকে ধরতেই তারা এখানে এসেছিল। কিন্তু টি-ব্যাগকে ধরতে না পেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং হাতাহাতি হয়। এরপরে গ্যারি আর সে আলাদা হয়ে যায়। তারপরই দেখা যায় গ্যারি মারা গেছে। তাই বেলিক টি-ব্যাগের কথা বলে যে সেই গ্যারিকে মেরে ফেলেছে। সে মেকিকানার ভান করে গ্যারির জন্য অনুশোচনা দেখানোর চেষ্টা করে, যাতে তার কথা অফিসারের বিশ্বাস হয়। এরই মধ্যে পুলিশের হাতে একটা রিসিট আসে। এটা তারা হোটেলে মার্ডার সিন থেকে পেয়েছে। রিসিটে বেলিকের নাম ছিল, কারণ তার ক্রেডিট কার্ড দিয়েই শপিং এর বিল পরিশোধ করা হয়েছিল।
তার চেয়ে ভয়াবহ ব্যাপার হলো মৃত্যুর সময় রিসিটটা গ্যারির হাতে এমনভাবে ছিল যে গ্যারি বেলিকের দিকেই সরাসরি নির্দেশ করছে। যদিও এই কাজটা টিব্যাগই করেছিল, সে গ্যারিকে মেরে টাকার ব্যাগ নিয়ে বের হবার আগে রিসিটটা পেয়েছিল। রিসিট দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর সে রিসিটটা গ্যারির হাতে গুজে দেয় যাতে বেলিক তার হত্যার জন্য ফেঁসে যায়। তো অফিসার বেলিককে এবার কড়াভাবে জিজ্ঞাসাবাদ করলে বেলিক খুনের অভিযোগ থেকে বাঁচতে সব সত্যি স্বীকার করে নেয় যে তারা দুজনে ডিবি কোপারে লুকিয়ে রাখা $5 মিলিয়ন উদ্ধার করতেই এখানে এসেছিল। তারা টাকা উদ্ধারের জন্য টিব্যাগকে আটকে রেখে টর্চার করেছিল। পরে টিব্যাগকে আটকে রেখে তারা চলে আসে এবং টাকা উদ্ধার করে। এরপরে গ্যারি তাকে মাথায় আঘাত করে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়, কিন্তু অফিসার তার কথাকে একদমই বিশ্বাস করছিল না। তার উপর আবার তারা বেলিকের গ্যারিকে থ্রেট দিয়ে পাঠানো একটা ভয়েস মেসেজও পেয়ে যায়। তাই সব প্রমাণ এক জায়গায় করে গ্যারির খুনের জন্য তারা বেলিককে অভিযুক্ত করে গ্রেপ্তার করে নেয়। এদিকে এজেন্ট মাহন মাইকেলদের খুঁজে বেড়াচ্ছিল, তখন তার কাছে ফোন আসে এবং জানানো হয় মাইকেলের কাছে গুলি খেয়ে একজন হাসপাতালে ভর্তি আছে। আসলে এটা সেই মরুভূমির দালালটা ছিল। তো মাহন দ্রুত হাসপাতালে চলে যায় এবং দালালটার সাথে দেখা করে। দালাল মাহনকে অফার দেয় সে যদি তার জন্য আমেরিকার নাগরিকত্বের ব্যবস্থা করে দেয় তাহলে সে জানিয়ে দেবে মাইকেল কখন কোথায় থেকে কিভাবে দেশ ছেড়ে পালাবে। আর মাইকেল একবার এই দেশের বাইরে চলে গেলে এজেন্ট মাহন বা কোম্পানি কারোরই আর কিছু করার থাকবে না, কারণ দেশের বাইরে এদের কোনো প্রভাব খাটবে না। তো মাহন তার সাথে কেউ ডিল করুক এটা পছন্দ করতো না, তাই সে আহত দালালটাকে টর্চার করে তার কাছ থেকে জেনে নেয় মাইকেলদের মেক্সিকোতে নিয়ে যাওয়ার জন্য একটা বিমান সূর্যাস্তের সময় 7 মাইল মার্কারে রুট 4-এ নামবে। এটা শুনে মাহন তার ফোর্সদের অ্যালার্ট করে মাইকেলদের ধরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে মাইকেল আর লিঙ্কন বাবার লাশটা দাফন করে। এরপরে তারা ফার্নান্দোকে সাথে নিয়ে 7 মাইল মার্কারে রুট 4-এ চলে যায়, যেখানে বিমানটা নামার কথা। একটু পরে বিমানটা নেমে আসলে তারা ফার্নান্দোকে সেফলি বিমানে তুলে দেয়। তবে তারা দুই ভাই এখানে থেকে যায় যাতে তাদের বাবার অপূর্ণ শেষ কাজটা পূর্ণ করতে পারে, মানে কোম্পানির 12টা বাজিয়ে দিতে তারা দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফার্নান্দো বিদায় জানিয়ে বিমানে উঠলে বিমানটা উড়ে চলে যায়। এ সময় দূর থেকে বিমানটাকে আকাশে উড়তে দেখে মাহন তার ফোর্সকে অ্যালার্ট করে দেয়। একটু পরে মাইকেল আর লিঙ্কনও বুঝতে পারে ফার্নান্দোকে পুলিশ ফলো করছে, তাই ফার্নান্দোকে বাঁচাতে তারা গাড়িটা আবারও ইউটার্ন নিয়ে নেয়। মাইকেল সারাকে সতর্ক করার জন্য ফোন করে, কিন্তু ফোন রিসিভ হতেই হঠাৎ কোথা থেকে মাহন অত্যন্ত অ্যাগ্রেসিভের সাথে এসে তাদের গাড়িটাকে ধাক্কা মারে। এতে অ্যাক্সিডেন্ট করে মাইকেলদের গাড়িটাতে আগুন ধরে যায়। দুই ভাই আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। তখনই তাদেরকে গান পয়েন্ট করে এজেন্ট মাহন দাঁড়িয়ে পড়ে। তবে কি মাইকেল এবং লিঙ্কনের সার্ভাইভ এই পর্যন্তই শেষ? মাহন কি তার স্বভাব মতো এদেরকেও এনকাউন্টার করে মেরে ফেলবে, নাকি আবারও নতুন কোনো টুইস্ট অপেক্ষা করছে? এসব প্রশ্নের উত্তর জানতে আমরা এই সিজনের 2য় পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব, তাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।